আসসালামু আলাইকুম। সবাইকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে হচ্ছে ৭ই অক্টোবর ২০২৫। তো আজকের প্রথম আলোর হোম পেজে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আ গতকালকে হচ্ছে বিসিবির নির্বাচন হয়েছেন এবং এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। আপনার নামটি মনে রাখতে পারেন। যেকোনো রিসেন্ট চাকরি পরীক্ষায় এই নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপর আমার কাছে এই পেজ থেকে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর যে পেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগ পৃথকীকরণের সব বাধাকে কেটেছে। তো ১৯৭৫ সালে যে বাকশাল প্রতিষ্ঠার জন্য যে সংবিধানে যে সংশোধনী আনা হয় সেক্ষেত্রে সেখানে ১১৬ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন করা হয় এবং বিচারকদের কী করা হয় রাষ্ট্রপতির হাতে সরবরাহ করা হয়। তো এর মাধ্যমে কিন্তু বিচারপতিদের যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা কিন্তু আর অক্ষুণ্ণ থাকে না। তো বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। তো আমরা অনেকেই জানি, আর যারা জানেন না তাদের জন্য এই ইনফরমেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা রিসেন্টলি কোনো চাকরি পরীক্ষায় রিটেন দিবেন তারা এই কলমটি পড়তে পারেন। এরপর আমার কাছে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এই টার্মটা, সেটা হচ্ছে ইনডেমনিটি পাওয়ার। তো জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত এই কলামটি লিখেছে। এখানে আসলে আপনাকে জানতে হবে যে ইনডেমনিটি পাওয়ার মানে কি। তো ইনডেমনিটি পাওয়ার বলতে বোঝায় যে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা বা কর্তৃত্ব। এটা মূলত সাংবিধানিক কাঠামোয় ব্যবহৃত হয় এবং ইনডেমনিটি মানে হচ্ছে দায়মুক্তি এবং পাওয়ার মানে হচ্ছে দায়মুক্তি দেওয়ার ক্ষমতা। আর এটি মূলত রাষ্ট্রপতি এবং হচ্ছে জাতীয় সংসদ হচ্ছে এই ক্ষমতা হচ্ছে দিতে পারে। তো আমরা এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলি। সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস হচ্ছে 5th অগস্ট এবং হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে সরকারিভাবে হচ্ছে ৮৩৬ জনকে শহীদ হিসেবে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর আমার কাছে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর আমার কাছে যে কলামটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এটি। তো এখানে আসলে বলছে যে ট্রাম্প তার ভূ অর্থনৈতিক যুদ্ধে হেরে যাচ্ছেন এবং এখানে হ্যারল্ড জেমস এই কলামটি লিখেছেন এবং তিনি একটা বিশ্লেষণ করেছেন যে রাশিয়া যখন ইউক্রেন হচ্ছে আক্রমণ করে তখন তারা জানতো যে ইউরোপ হচ্ছে জ্বালানির জন্য অনেকাংশে রাশিয়ার উপর নির্ভরশীল। কারণ এই জন্য হচ্ছে ইউরোপ হচ্ছে রাশিয়া আর ইউক্রেন ইস্যু নিয়ে আসলে খুব বেশি মাথাচাড়া দিতে পারেনি, কারণ তারা এখনও হচ্ছে জ্বালানি ও তেল গ্যাসের উপর নির্ভরতাতে রাশিয়া থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। কিন্তু আমেরিকার যে ইস্যুটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ট্রাম্প যখন নতুনভাবে নির্বাচিত হয়েছেন তিনি নতুন শুল্ক আরোপের হচ্ছে চেষ্টা করেছেন এবং তার পরপরই কিন্তু হচ্ছে চীন কী করছে, তাদের যে বিরল খনিজ আছে তার রপ্তানিতে হচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে। তো 47 BCS বিরল খনিজ নিয়ে একটা প্রশ্ন এসেছিল, যে বিরল খনিজের ক্যারেক্টারিস্টিক নিয়ে একটা প্রশ্ন এসেছিল। তো আমরা জানি যে বিরল খনিজ মজুদের শীর্ষ দেশ হচ্ছে আপনার চীন এবং হচ্ছে বিরল খনিজ হচ্ছে সেই সকল খনিজ যেগুলো পৃথিবীতে খুব অল্প পরিমাণে পাওয়া যায় এবং এগুলোর খনন কাজে হচ্ছে আপনার খনন কাজের সময় হচ্ছে কষ্ট হচ্ছে অনেক বেশি পড়ে। তো কিছু উদাহরণ হচ্ছে ল্যান্থেনাম এবং সেরিয়াম, এগুলো হচ্ছে বিরল খনিজের উদাহরণ এবং এগুলোকে প্রকৃতির রত্নও বলা হয়ে থাকে। তো IMF একটা প্রতিবেদন দিয়েছেন যেখানে বলছে যে ডলার এখনও বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তবে ট্রাম্পের ক্যারেক্টারিস্টিক নিয়ে একটি পর্যালোচনা করছে যে তিনি আসলে হচ্ছে একজন অধৈর্য নেতা, দ্রুত ফলাফল আশা করেন এবং পরাজয় সহ্য করতে পারেন না, যার কারণে তিনি কিছু স্ট্র্যাটেজি ফলো করেছেন যার সর্বশেষ এরকম হতে পারে যে ডলারের বৈশ্বিক আধিপত্যের উপর ঝুঁকি বাড়ছে এবং শেষ পর্যন্ত ট্রাম্প এই জায়গায় হচ্ছে কার্যকর ভূমিকা ফলাফল হচ্ছে পাবে না, অর্থাৎ তো এই বিষয়টা নিয়ে এই কলাম। এরপর আমার কাছে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এরপর আপনাকে এই টার্মটা নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি আসলে কি। তো আমরা সবাই কম বেশি হচ্ছে জানি যারা নিয়মিত পত্রিকা পড়ি যে বাংলাদেশের 2025-26 এই সেশনে
মূল্যস্ফীতি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 6.5% এবং হচ্ছে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.5%। নতুন যে বাজেট প্রণয়ন হয়েছে জুলাইতে 2025 সালের জুলাইতে, সেখানে বলা হচ্ছে যে প্রবৃদ্ধি হবে হচ্ছে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 5.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5%। আচ্ছা, মূল্যস্ফীতি মানে হচ্ছে আপনার আমরা হচ্ছে ধরেন হচ্ছে আপনি গত বছর 100 টাকা দিয়ে 4 কেজি হচ্ছে চাল কিনতে পারতেন, কিন্তু এই বছর আপনি কিনতে পারছেন 100 টাকা দিয়ে 3 কেজি। তার মানে হচ্ছে আপনার যে টাকার যে মানটা সেটা কিন্তু কমে যাচ্ছে এবং হচ্ছে এটাই হচ্ছে মূলত মূল্যস্ফীতি। মানে বাজারের যে দাম সেটা হচ্ছে বৃদ্ধি এবং মুদ্রার ক্রয় ক্ষমতা হচ্ছে কমে যায়। তো মানে এর মেন রিজন হচ্ছে আপনার চাহিদা যখন হচ্ছে বেশি থাকে কিন্তু যোগান হচ্ছে কম থাকে, তখন মূলত আমাদের যে পণ্যগুলো আছে সেটা হচ্ছে দাম হচ্ছে বেড়ে যায়। তাছাড়া আপনার অতিরিক্ত টাকা, আপনার বাজারে যখন অতিরিক্ত পরিমাণ টাকা চলে আসে এবং টাকা হচ্ছে আপনার তখন হচ্ছে এটাকে বলা হয় তখন দেখা যাচ্ছে যে আপনি যে আগের যে টাকায় হচ্ছে যে পণ্যটা পেতেন, যতটুকু পণ্য পেতেন, এখন হচ্ছে সে পরিমাণ হচ্ছে পণ্য কিন্তু ক্রয় করতে পারছেন না। এটাকেই বলা হয় হচ্ছে মূল্যস্ফীতি। তো আপনারা আরও ভালোভাবে বিষয়টা হচ্ছে নিয়ে পড়াশোনা করতে পারেন। এই ধরনের টার্মের ব্যাপারে আপনার একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার হচ্ছে ধারণা থাকতে হবে। তারপর আমার কাছে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি। আপনি এটা নিয়ে পড়তে পারেন যে গতকালকে হচ্ছে নোবেল দেওয়া হচ্ছে শুরু হয়েছে। তো নোবেল 3 জনকে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে হচ্ছে নোবেল দেওয়া হয়েছে যৌথভাবে। একজন হচ্ছে ম্যারি ব্রাঙ্কো এবং ফ্রেড রামসডেল, এরা প্রত্যেকে হচ্ছে ইউএসএ। এই 2 জন হচ্ছে ইউএসএ এবং সিমন চাকাগুচি ফ্রম জাপান থেকে হচ্ছে নোবেল পেয়েছে। তো কেন নোবেল দেওয়া হয়েছে? এরা মূলত হচ্ছে যেটা কাজ করছে সেটা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ তন্ত্র নিয়ন্ত্রণের রহস্য উদ্ঘাটন করে মূলত এই 3 জন বিজ্ঞানী হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। তারপর আমার কাছে এই অংশটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এটা হচ্ছে যে ইউরিয়া সার উৎপাদনের ক্ষেত্রে মূল কাঁচামাল হিসেবে কাজ করে প্রাকৃতিক গ্যাস। তো আমরা জানি যে প্রাকৃতিক গ্যাসই হচ্ছে আপনার সার কারখানায় ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে কাজ করে। তো বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি? 47 বিসিএসের কোশ্চেন এসেছিলো। আপনারা কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে পারেন যে দেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানার নাম কি। তো ধন্যবাদ, আজকে এতটুকুই। আশা করছি পরে কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।